নমস্কার and welcome back to you all to BLite Academy। তো আজকে আমরা দেখব যে জিকে যে টপিকটা আছে সেটা কিভাবে আমরা ভালো করে 100% জিকে তে আমরা স্কোর করতে পারি বা জিকে তে খুব ভালো একটা নাম্বার আমরা স্কোর করতে পারি। তো 2023 সালে এই যে রিসেন্টলি ডব্লিউবিসিএস এর পরীক্ষাটা হলো, সেইটাতে আমি প্রিলিমস ক্র্যাক করেছি এবং কেপি যে 2022-এ সাব ইন্সপেক্টরটা হয়েছিল সেটা তো আমি প্রি ক্র্যাক করেছি। তো আমি এই দুটো পরীক্ষা যে প্রি কিভাবে ক্র্যাক করেছিলাম তার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি আমি তোমাদের সামনে ধরবো এবং সেই স্ট্র্যাটেজিরই একটা খুব বড় পার্ট ছিল পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এটা দেখা গেছে যে প্রত্যেক বছর কিছু না হলেও 4 থেকে 6 নাম্বার কমন আসে। তবে হ্যাঁ, শুধুমাত্র তুমি ডাব্লিউপি কনস্টেবল দেবে মানে কনস্টেবলেরটাই দেখবে, বা শুধুমাত্র তুমি কেপিটা দেবে বা বা মানে কেপি কনস্টেবল দেবে তো কেপিটাই দেখতে তা নয়, তোমাকে ডাব্লিউবিপি বা পিআরবি বোর্ড, WBPRB যেগুলো রিক্রুটমেন্ট নেয়, তো সেই বোর্ডস গুলোর তোমাকে সমস্ত রকম কোশ্চেন রেডি করতে হবে। তার মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবল আছে, কেপি কনস্টেবল আছে, ডাব্লিউবিপি এসআই আছে, কলকাতা পুলিশ সরি এসআই, হ্যাঁ সাব ইন্সপেক্টর আছে। তো দেখা গেছে ওয়েটেজ কি আছে। তুমি যদি ডাব্লিউবিপির কনস্টেবলের প্রিলিমস এর কথা ভাবছো, কারণ এখন তো প্রি নয়, এখন তো একটাই করে দিয়েছে 85 মার্কসের, তো ওটাতে 25 মার্কস থাকবে তোমার শুধুমাত্র জিকে এবং সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ মিলে। এবং কলকাতা পুলিশে সেই ওয়েটেজটা হচ্ছে 50 মার্কস, আর 25 ম্যাথ, 25 রিজনিং। আর ডাব্লিউবিপি এসআই যে পরীক্ষাটা আছে সেটাতে কি হয়েছে আমাদের, দেখবো আমরা 50 মার্কস, মানে 50 মার্কস না, 50টা কোশ্চেন থাকবে যার ওয়েটেজ থাকবে প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস, মানে 100 নাম্বার, মানে 50% তোমাকে মার্কস এনে দিতে টপিক, সেটা হচ্ছে জিকে। এবং জিকে এর একটা স্পেশালিটি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই সব পরীক্ষাতে সমস্ত কিছু ভালো, কিন্তু হ্যাঁ সময়টা আমাদের কাছে কিন্তু সীমিত সময়। তো যেহেতু আমাদের সীমিত সময়, তো এই সীমিত সময়ের মধ্যে একটা জিনিস আমরা কমপ্লিট করে নিতে পারবো, সেটা হচ্ছে জিকে। জিকে কোনোদিন শুনবে না যে যারা পেরেছে বা জিকে কখনো ছেড়ে আসতে হয়েছে জানাশোনা জিকে, কারণ জিকে করতে কোনো টাইম লাগে না, জিকে পড়বে, তুমি আনসার জানলে তুমি একদম ওএমআর এ ডাইরেক্ট ওটাকে পুট করবে। কিন্তু হ্যাঁ, এটা দেখা গেছে অনেক সময় যে ম্যাথ হলো বা রিজনিং হলো, সেগুলো যখন বড় বড় ম্যাথ বা রিজনিং এমন থাকে যেটা মনে হয় আমাদের টাইম কনজিউমিং করবে, তখন আমাদেরকে বাধ্য হয়ে পারলেও ওটাকে ছেড়ে আসতে হয়। কারণ হচ্ছে এক বেশিরভাগ পরীক্ষা 1 ঘন্টা এবং কিছু কিছু পরীক্ষা 1.5 ঘন্টা, এর থেকে বেশি কিন্তু এইসব পরীক্ষাতে সময় দেয়া হয় না। এবং কথা বলছি এসএসসি জিডি, জিডিতে যে 20 মার্কসের জিকে আসে, সেই জিকে থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে 2 থেকে 4টে, আর খুব যদি ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন করে দেয় তো 5টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যাবে। না হলে কিন্তু সবটাই স্ট্যাটিক জিকের উপর ডিপেন্ড করছে, মানে তুমি এখান থেকে আরামসে 15 to 16 মার্কস তুমি একদম নিজের পকেটে ঢুকিয়ে নিতে পারবে যদি তুমি জিকেটা ঠিক করে প্রিপেয়ার করে যাও। আর ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস এর কথা বলি, এখানে 75টা আছে জিকে, মানে এক্সামটা পুরোটাই ডিপেন্ড করছে জিকের উপর, জিকে যার মিসলেনিয়াস তার, একদম। অ্যাকচুয়ালি মিসলেনিয়াস এর কথা বলবো না, সমস্ত এক্সামেরই আমি তোমাদেরকে বলতে চাই যে জিকেটা যদি নিজেরা ঠিক করে কভার করে নাও, তো জিকে হচ্ছে এমন একটা সাবজেক্ট বলতে পারো বা টপিক বলতে পারো, যে টপিকস গুলো হ্যাঁ নিজেকে পুরো নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হয়, একটু সময় লাগে, কিন্তু যখন এটা কন্ট্রোলে চলে আসবে তো এইটা তোমাকে প্রত্যেকটা মক টেস্টেও বুঝতে পারবে, বা যখন তুমি ফাইনালে গিয়ে পরে পরীক্ষায় বসবে তখনও বুঝতে পারবে যে 70 থেকে 80% তোমার স্কোর আসছে তুমি যদি জিকে ঠিকঠাক করো। কারণ হচ্ছে জিকে হচ্ছে এরকম একটা জিনিস, সময় খুবই কম লাগে, তুমি যদি চাও আরামসে নিজের প্রত্যেকটা জিকে করতে 5 সেকেন্ডেরও কম সময় লাগে। তো সেই হিসাব করে দেখে নাও, তুমি যদি নিজে সব জিকে গুলো করে নিতে পেরেছো তো খুব ইজিলি জিনিসটা হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে চ্যানেলে কিছু আমি বা জিকে কোশ্চেন নিয়ে আসবো, আর আমি যখনই কোশ্চেন দেবো এরকম নয় যে এমসিকিউ সিস্টেম আমি নিয়ে চলে এলাম, একের পর এক এমসিকিউ বলে দিলাম তোমরা পড়ে নিলে, না।
আমাদেরকে পি বাই কিউটা আমি কেন ফার্স্টে নিয়ে এলাম, পি বাই কিউটা প্রথমে নিয়ে আসার কারণ হচ্ছে এইটা না যে 4 থেকে 6 নাম্বার, এইটা তো আমাদের মানে বোনাস, 4 থেকে 6 নাম্বার আমরা বোনাস পাবো। এছাড়া আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বুঝতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বুঝতে হবে মানে চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ডাইরেক্ট না বলে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। এই যে লেখা আছে 1957 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? আনসার এমসিকিউ এর কি হবে, নানা সাহেব। এবারে বেশিরভাগ তোমরা কি করবে এটা জেনে নিলে, হ্যাঁ ঠিক আছে, না এইখানে থামবে না, এরপরে তোমাকে দেখতে হবে কি টপিক কি দিয়েছিল, টপিকটা ছিল আমার মহাবিদ্রোহ। আচ্ছা, তাহলে মহাবিদ্রোহ থেকে এবার তোমাকে এক এক করে সব যা যা কোশ্চেন হতে পারে ক্লিয়ার করতে হবে। প্রথম কথা, কবে হয়েছিল, কখন হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এগুলো তো রয়েছে। সেকেন্ড হচ্ছে নেতৃত্ব, লিডারশিপ, কে কোন জায়গা থেকে লিডারশিপ দিয়েছিল, এবং রানী লক্ষ্মীবাই যে যিনি আছেন উনি কোথা থেকে দিয়েছিলেন, বাহাদুর শাহ কোথা থেকে দিয়েছিলেন, বেগম হজরত মহকে কি বলবো, একটা নিজের রোড ম্যাপ বানিয়ে নিতে হবে। এই যে টপিকটা দেখছো, এই টপিকটা থেকে যত রকম কোশ্চেন হতে পারে, যত রকম প্রবাবিলিটি হতে পারে, তোমাকে সবগুলো এক এক করে ক্র্যাক করতে হবে। এই রকম করে যদি পড়ো তাহলে কিন্তু পিওয়াই কিউ এরকম একটা জিনিস যে তোমার সাফল্যের যদি বলতে পারো চাবিকাঠি কোনো কিছু আছে, সেই চাবিকাঠি বলতে গেলে পিওয়াই কিউ, যদি তুমি পিওয়াই কিউটাকে এইভাবে পড়তে পারো। ঠিক আছে, তো আমি আজকে কিছু জিকের কোশ্চেন নিয়ে এসেছি, এবং সব যে কোশ্চেন গুলো সেগুলো আমি নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। আমি এই সিরিজটা স্টার্ট করছি জিকের, যেখান থেকে আমি আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2010 থেকে শুরু করে 2023 আমাদের স্টেট গভর্নমেন্টের এবং সেন্ট্রালের এসএসসি জিডি বা এসএসসির বড় বড় এক্সাম গুলোতে যত রকমের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে আমি ওটাকে ক্লিয়ার করাবো। তো আজকে আমি বেসিক্যালি হিস্ট্রি কোশ্চেন নিয়ে এসেছি, এবং তোমাদেরকে টপিক গুলো যখন বোঝাবো দুটো কাজ করবে, প্রথম কথা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং দ্বিতীয় কথা এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে এই সিরিজটাকে এমসিকিউ এর মতো নেবে না। যদি এমসিকিউ এর সিরিজ এখন থেকে এমসিকিউ নিজের একটা নেশা বানিয়ে নিয়েছো যে আমাকে এমসিকিউ আমি 4টে অপশন দেখেই আনসার বলবো, তাহলে কিন্তু তুমি মেন এ আটকাবে। এইটা আমার কাছ থেকে জেনে নাও 100%। তুমি যদি এমসিকিউ দেখে উত্তর করার অভ্যাস করে ফেলেছো তাহলে কিন্তু মেনে তুমি আটকে যাবে। এবং শুধুমাত্র যে যে সব চ্যানেলগুলো এখন ইউটিউবে আছে, যারা দেখছো যে এমসিকিউ 50টা এমসিকিউ, 600টা এমসিকিউ, 700টা এমসিকিউ করাচ্ছে, হ্যাঁ তুমি বাই লাক প্রি ক্লিয়ার করে দিতেই পারো, কিন্তু কোনোভাবেই তোমার মেন্স ক্লিয়ার হতে পারে না। কারণ 700টা, 600টা, 7,000টা কখনো এমসিকিউ পড়ে পড়ে একটা স্ট্যান্ডার্ড এক্সাম কখনো ক্র্যাক করা যেতে পারে না। কারণ হচ্ছে কি, তোমাকে ওই টপিকস এর একটু ডেপথ বুঝতে হবে, যে কি বলতে চাইছে, ওর রিলেটেড আর কি কি কোশ্চেন হচ্ছে। এই জিনিসগুলো যখনই তুমি বুঝতে পেরে যাবে তখন দেখবে তোমার কাছে জিকেটা হচ্ছে সব থেকে সহজ সাবজেক্ট হয়ে দাঁড়াবে, এবং জিকে যার ফরে হয়ে যায় গভর্নমেন্ট জব তার ফরে হয়ে যায়। ম্যাথ রিজনিং অবভিয়াসলি সবকিছু একটা ভাইটাল জায়গা, কিন্তু হ্যাঁ জিকেটা হচ্ছে সব থেকে বেশি নাম্বার যে ক্যারি করে সেই সাবজেক্ট, তো আমাদেরকে জিকেটা সেইভাবে পড়তে হবে। চলো উইদাউট ওয়েস্টিং টাইম স্টার্ট করা যাক। তো প্রথম কোশ্চেন আজকে, কে শের এ পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? আমাদের অপশন দেখি কি আছে, লালা লাজপত রায়, রাম মনোহর লোহিয়া, ভগৎ সিং, জয়প্রকাশ নারায়ণ। এটার উত্তর হবে লালা লাজপত রায়। এছাড়া যদি দেয়া থাকে রঞ্জিত সিং, যদি রঞ্জিত সিং দেয়া থাকে তো সেইটা উত্তর রাইট হবে। এই ক্ষেত্রে দেখবে হয় এটা থাকবে নয় এটা থাকবে। এছাড়া কি আছে, রামমোহন লোহিয়া, আমি একবার জেনে নিয়ে এদের সম্বন্ধে। ইনি কে ছিলেন? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি যেটা তৈরি হয়েছিল, সোশ্যালিস্ট পার্টি তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন মনোহর লোহিয়া। ভগৎ সিং, ভগৎ সিং হচ্ছে আমাদের ইতিহাসের এমন একটা নাম, মানে স্মরণীয় নাম, এবং শুধু ইতিহাসে না, আমাদের কম্পিটিটিভ লাইনের এক্সামে ভগৎ সিংকে নিয়ে নানা রকম প্রশ্ন আসে। যেমন হচ্ছে ভগৎ সিং এর তৈরি যে দল তার নাম কি ছিল? তার নাম ছিল নওজওয়ান সমাজ।
এটা দেখতে হবে। সেকেন্ড হচ্ছে ভগৎ সিং এর নিয়ে জানবো যে ভগৎ সিং কাকে হত্যা করেছিলেন। উনি করেছিলেন হত্যা জন সান্ডার্স। এগুলো আমার সাথে সাথে তোমরা মনে করতে থাকো, তাহলে দেখবে জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে এবং মাইন্ডে একটা তোমার এই জিনিসগুলো থেকে যাবে। জন স্যান্ডার্সকে উনি হত্যা করেছিলেন 1927 খ্রিস্টাব্দে। এবং ভগৎ সিং এর ফাঁসি কখন হয়েছিল? ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। আমি আর ডেট গুলো বলছি না, কারণ আমাদের পক্ষে যদি আমরা এই ইয়ার গুলো মনে রাখতে পারি সেটাই আমাদের পক্ষে যথেষ্ট। এছাড়া ভগৎ সিং এর নিয়ে আরেকটা কোশ্চেন খুব আসে, যে ভগৎ সিং একটা স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগানটা কি ছিল? সেই স্লোগানটা ছিল ইনকিলাব। ইনকিলাবের যে স্লোগানটা ছিল ওইটা ভগৎ সিং দিয়েছিলেন কখন? যখন উনি কোর্টে গিয়ে পরে ওই লিফলেট বিলি করেছিলেন তখন। কিন্তু এই ইনকিলাব যে স্লোগানটা, এটা যদি বলে যে প্রথম কে দিয়েছিল, সেটা হচ্ছে হর্ষদ মোহানি। এই দুটো কোশ্চেনের মধ্যে অনেকের সমস্যা হয়, তো এই কোশ্চেন গুলো একটু নিজেরা বুঝে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। পরে কোশ্চেন হচ্ছে একমাত্র মহিলা সম্রাজ্ঞী তিনি যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম। এটা অবভিয়াসলি সবাই পারবে। অপশনে যা আছে দেখে নাও, জাহানারা, নূরজাহান, মমতাজ মহল, এবং অপশনে আছে রাজিয়া সুলতানা। আমাদের উত্তর হবে রাজিয়া সুলতানা। এবং এইটা নিয়ে যদি আমরা জানতে চাই যে ইনি কার পুত্রী ছিলেন, ইনি পুত্রী ছিলেন ইলতুৎমিশের। ইলতুৎমিশ কোন মানে ইয়ে থেকে আসতেন, বংশ থেকে? উনি স্লেভ ডাইনাস্টি বা মামেলুক ডাইনাস্টি, এই জিনিসগুলো একটু মনে রাখবে। এবং চালিসা, চালিসা যেটা ছিল, মানে 40 জন শক্তিশালী তুর্কি কে নিয়ে পরে তার একটা সভা গঠন করার যে ব্যাপারটা ছিল, তো সেই জিনিসটা কে করেছিল? সেটা করেছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময় কি হয়েছিল? ইলতুৎমিশের সময় অ্যাকচুয়ালি যে ছিল চেঙ্গিস খান। চেঙ্গিস খান, আমি বাংলায় লিখছি আর আমি বুঝতে পারছি না কতটা ঠিক লিখছি বানান, যাই হোক। তো চেঙ্গিস খান কি করেছিল ইলতুৎমিশের সময়? ভারতে মানে আক্রমণ করেনি, ভারতে বর্ডার অব্দি এসেছিলেন। এবং হ্যাঁ, তখন এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে বারংবার দিয়েছে এবং পরীক্ষাতে এটা কিন্তু বারবার আসতে থাকে। এছাড়া ইলতুৎমিশের নিয়ে আরো কিছু মানে রয়েছে। ইনি কুতুব মিনার, কুতুব মিনারকে ইনি তৈরি করেননি, কুতুব মিনার তৈরি করতে স্টার্ট বা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। ইনি কুতুব মিনার তৈরিকে শেষ করেন, মানে এর একদম ফাইনাল টাচ উনি দিয়েছিলেন। এছাড়া আপনাকে যখনই স্লেভ ডাইনাস্টি বা তোমরা স্লেভ ডাইনাস্টির কথা শুনবে, তখন তোমাদেরকে মনে করতে হবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক মানেই তোমাকে কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে ফার্স্টে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি নিতে হবে 1191। ফার্স্ট ব্যাটল অফ, মনে করো ফার্স্ট ব্যাটল অফ তরাইন। তরাইনের প্রথম যুদ্ধ, এবং 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধে কে হয়েছিল, কার কার মধ্যে যুদ্ধটা হয়েছিল? যুদ্ধটা হয়েছিল তরাইনের যুদ্ধ পৃথ্বীরাজ টু, পৃথ্বীরাজ দুই দ্বিতীয়, এবং মোহাম্মদ ঘুরি, এই দুজনের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। এবং এই যুদ্ধে প্রথম যুদ্ধটাতে পৃথ্বীরাজ টু জিতেছিলেন, আর দ্বিতীয় যুদ্ধে যে ছিল মোহাম্মদ ঘুরি হেরে গিয়েছিলেন। আই থিঙ্ক পৃথ্বীরাজ টু না, এটা পৃথ্বীরাজ থ্রি হবে, সরি। এটা একটা মনে হয় ভূগোলের প্রশ্ন ঢুকে গিয়েছে। যাই হোক, দেখা যাক। পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলির উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজান। এইরকম প্রশ্ন বারবার দেয়, এইগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো আমাদেরকে এগুলো দেখতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, ডাব্লিউবি ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপ, এটা কিন্তু ভালোভাবে তোমাকে মনে করে নিতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপে কে কোন জেলা কোথায় আছে, ইন্ডিয়ার যে ম্যাপ আছে সেখানে
কোন স্টেট কোথায় আছে এগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ যদি মনে রাখতে পারো তাহলে আগেই বুঝতে পারবে যে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া। দেখা যাক, 3, 1, 2, 4, দ্যাটস আওয়ার আনসার। পরের প্রশ্নটা দেখা যাক, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? মনসবদারি প্রথা যখনই দেখবে তখনই আকবর। আকবর এছাড়া কি তৈরি করেছিলেন? আকবর এছাড়া একটা দিন ই ইলাহি, দিন ই ইলাহি যে ধর্মটা ছিল সেটা আকবর প্রচলন করেছিল। এছাড়া শাহজাহান, শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডিং বলা হয়, তো এই প্রশ্নটা বারবার দেয়। এবং শাহজাহান তার জীবনে অনেক কিছু তৈরি করেছেন, তার মধ্যে সব থেকে সেরা কিছু জিনিস আছে, লাল কিলা আছে, জামা মসজিদ আছে, তাজমহল। কে কি প্রতিষ্ঠা করেছেন এইগুলো দেখে নেবে। ঠিক আছে, তো একটা ভিডিওতে এত কভার করা সম্ভব নয়, আমি আস্তে আস্তে নিশ্চয়ই পার্ট ওয়াইজ হিস্ট্রিটা করাবার চেষ্টা করব, কিন্তু ওটা সময় আছে, এখন আমরা আগে পিওয়াইকিউটা শেষ করাবো। এবং শেরশাহ, শেরশাহ নিয়ে যখনই আসবে, শেরশাহ নিয়ে জিটি রোড, এটা মাথায় রেখে দেবে। সোনারগাঁও থেকে শুরু করে মানে যে মানে পুরো লাহোর অব্দি, পাকিস্তানের অব্দি যে রাস্তাটা গিয়েছিল, কোথা থেকে কতটা গিয়েছিল শেরশাহ। এছাড়া কাবুলিয়ত ও পাট্টা, এটা কার আমলে শুরু হয়েছিল? শেরশাহর আমলে শুরু হয়েছিল। তো এই যে জিনিসগুলো আছে এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। চলো পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? মানে দিনেমারদের মানে ডেনমার্কের কোনটা ছিল? শ্রীরামপুর, শ্রীরামপুর হুগলি, এইটাই ছিল ডেনমার্কদের। এছাড়া চন্দননগর যখনই দেখবে, এটা ছিল ফ্রান্সের। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? এটার উত্তর হবে নানা সাহেব। রানী লক্ষ্মীবাঈ কোথা থেকে দিয়েছিলেন? উনি দিয়েছিলেন ঝাঁসি থেকে। এছাড়া দ্বিতীয় বাহাদুর শাহ, উনি তো দিল্লিতে ছিলেন। এছাড়া এখানে আছে বেগম হজরত মহল, উনি কোথা থেকে দিয়েছিলেন? উনি দিয়েছিলেন আওয়াধ। আওয়াধ মানে এখনকার যেটা আমরা অযোধ্যা বলি, অযোধ্যা যে জায়গাটা ছিলেন উনি ওখান থেকে দিয়েছিলেন। তো এই যে জায়গাগুলো কে কোথা থেকে দিয়েছিল? বিহারে দিয়েছিলেন কুনওয়ার সিং, বিহারে দিয়েছিলেন কুনওয়ার সিং। এই জিনিসগুলো মাথায় রাখবে, যে কোনো প্রশ্নতে মানে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করতে পারে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে, কোন মুঘল সম্রাট দিন-ই ইলাহি প্রচলন করেন? এটা আগের আমি ডিসকাস করে দিয়েছি, এটা প্রচলন করেছিলেন আকবর। এবং মাথায় রাখবে এইটা টোটাল 18 জন অ্যাকসেপ্ট করেছিল দিন-ই ইলাহিকে। দিন-ই ইলাহি মানে এটার একটা মিনিং আছে, দিন-ই ইলাহি মানে হচ্ছে ভগবানের ছায়া। দিন-ই ইলাহি করেছিল সব থেকে প্রথম, কে নিয়েছিল প্রথম, এটাকে গ্রহণ করেছিল বীরবল। বীরবলের আসল নাম কি ছিল? আসল নাম ছিল মহেশ দাস। এই জিনিসগুলো মাথায় রাখবে। যেমন ধরো আকবরের ইয়েতে আরেকজন ছিল তানসেন সভাতে, এবং তানসেন যিনি ছিলেন তার কি নাম ছিল? তার নাম ছিল রামতনু পান্ডে। এই দুটো নাম অনেকবার দিয়েছে পরীক্ষায়, তো এটাকে ভালো করে মনে রাখতে হবে। তো পরে দেখা যাক, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি? অজাতশত্রু কার পুত্র? চলো নিজেরা মনে করে বলো, কমেন্ট বক্সে তা জানাও কার পুত্র ছিল। ইনি ছিলেন বিম্বিসারের পুত্র। বিম্বিসার হচ্ছে মগধের রাজা, এবং বিম্বিসারের পুত্র অর্থাৎ অজাতশত্রু যদি হয়, তাহলে সেও কোথাকার রাজা হবে? অগধেরই মানে সরি মগধেরই সে রাজা হবে। এবং অজাতশত্রুর আমলেই প্রথম বুদ্ধ সংহতি হয়েছিল। এবং কোথায় হয়েছিল? হয়েছিল রাজগৃহে। অজাতশত্রুর একটা নিজের নাম ছিল, অজাতশত্রুর নাম ছিল কুনিক। এবং বিম্বিসারের একটা নাম ছিল, সেটা হচ্ছে
সৈনিক। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কতবার তুমি দেখে নাও, তুমি নিজেরা তোমরা চেক করে নাও, কতবার এসেছে তার কোনো হিসাব নেই। এই প্রশ্নগুলো যখনই একটা জিনিস দেখবে, তোমাকে একটার সাথে একটা কানেক্ট করে ব্যাপারগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে? তো পরের প্রশ্নটা দেখা যাক। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে সালটা হচ্ছে 1936 সাল। এবং প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন সহজানন্দ সরস্বতী। মহারাজ সহজানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন। এবং হ্যাঁ, এই যে কিছু কিছু ইয়ার্স গুলো, এটাকে একটু মাথায় রেখে নেবে। 1916 ইয়ারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হয়েছিল কি, কংগ্রেস এবং মুসলিম লীগ, মুসলিম লীগের মধ্যে কি হয়েছিল, একটা ট্রিটি হয়েছিল বা চুক্তি হয়েছিল, যেটাকে আমরা বলি লখনৌ চুক্তি। 1946 সালে কি হয়েছিল? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন, এছাড়া আইএনএস তলবার। আইএনএস তলবারে কি হয়েছিল? রেভলিউশন হয়েছিল, রিভল্ট। এই যে জিনিসগুলো আছে, এগুলো তোমাদেরকে এরকম ভাবে জিনিসগুলো মনে রাখতে হবে। এবং পরে চিত্তর কোন রাজপুত রাজ্যের রাজধানী? চিত্তর কোথাকার? উদয়পুর, বুন্দেলখণ্ড, জয়পুর, মেওয়াড়। চিত্তর হচ্ছে মেওয়াড়ের রাজধানী। এবং মেওয়াড় এর যে ক্ল্যান ছিল রাজপুতদের, তারা কি ছিল? সিসোদিয়া। আমাদের ভারতীয় ইতিহাসে যদি সব থেকে বেশি নাম কোনো ক্ল্যানের আছে, তো সেটা হচ্ছে সিসোদিয়া রাজপুতদের। কারণ এই ক্ল্যানেই জন্মগ্রহণ করেছিলেন দ্য গ্রেট মহারানা প্রতাপ। মহারানা প্রতাপ সিং, যখনই নামটা মনে হয়, হলদি ঘাটির যুদ্ধ 1576 খ্রিস্টাব্দ আকবরের সাথে হয়েছিল, এবং সেখানে মহারানা প্রতাপের মানে হার হয়েছিল। দেখা যাক উদয়পুর। মহারানা প্রতাপের যিনি বাবা ছিলেন, তো ওনার নাম ছিল মহারানা উদয় সিং। তো ওনার নাম অনুসারে উদয়পুরকে দেওয়া হয়েছিল নামটা। এবং জয়পুর, জয়পুরকে জানো তোমরা, এটাকে বলা হয় পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। এছাড়া জয়পুরে হাওয়া মহল, এছাড়া আরো কিছু কিছু, যেমন শীষ মহল, এইগুলো জয়পুরে আছে। আর উদয়পুর, উদয়পুরকে বলা হয় সিটি অফ লেকস। উদয়পুরে এছাড়া ফেমাস হচ্ছে এখানে শ্রীনাথজির মন্দির। শ্রীনাথজির মন্দির আছে এখানে। এছাড়া ইকলিংজি, একলিংজির যে মন্দিরটা আছে, সেটাও এখানে আছে। তো এই মন্দিরগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তো কেমন ক্লাস হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। এবং হ্যাঁ, এটা তোমাদেরকে বলছি যে যদি ক্লাস ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাপোর্ট করো। এবং কেউ যদি অফলাইন ক্লাস নিতে ইন্টারেস্টেড থাকো, তাহলে টেলিগ্রাফ চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা অলওয়েজ তোমাদের সাথে আছি, এবং এই পুরো জার্নিটাতে, ইউনিফর্ম পাওয়ার জার্নিতে আমরা তোমার সাথে বা তোমাদের সাথে আছি। ধন্যবাদ। এবং একটাই কথা বলবো শেষে, যে লড়তে থাকো, জিত আমাদেরই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।